24 সালে যে পরিবর্তন হয়েছে, তারপর জিজ্ঞেস করছেন যে একে কীভাবে দেখব স্বাধীনতা দিবসকে। এই স্বাধীনতা দিবসকে বিশেষভাবে দেখার কী আছে? এই স্বাধীনতা দিবসে তো এমন কিছু হচ্ছে না যাতে করে এটা একদম অন্যভাবে খুব দেখতে হবে। একটা পরিবর্তন হয়েছে দেশে। এখন এই স্বাধীনতা দিবসে যেটা হবে, নানা রকম মিটিং মিছিল ইত্যাদি হবে এবং এগুলোতে লোকে স্বাধীনভাবে কিছু কথাবার্তা বলতে পারবে। এটাই হচ্ছে একটা পার্থক্য। এর আগে 15 বছর ধরে যেসব স্বাধীনতা দিবস হয়েছে, সেই স্বাধীনতা দিবসেতে শুধু হাসিনা তার বাপকে সামনে নিয়ে এসে শেখ মুজিবের জয়গান, সেখানে যে 31 সালে যে জনগণের ভূমিকা ছিল, অন্য সব রাজনৈতিক দলের ভূমিকা ছিল, অন্য নেতাদের ভূমিকা ছিল, সেসব শিখিয়ে তুলে শেখ হাসিনা তার বাপকে মাথায় তুলে এই যে প্রোপাগান্ডা 15 বছর ধরে চালিয়ে এসছে, সেইটা এইবারের স্বাধীনতা দিবসে হবে না, এইটা তো বোঝা যাচ্ছে। কিন্তু এছাড়া এই স্বাধীনতা দিবসে অন্য কোনো পরিবর্তন তো হওয়ার কিছু কথা না। কী হবে এই স্বাধীনতা দিবসে? স্বাধীনতা দিবস এলে অনেক লম্বা চড়া কথা সবাই বলে, যে যাই করুক বড় বড় কথা সবাই বলে। আর শেখ হাসিনার আমলে তো আওয়ামী লীগ আর শেখ মুজিব ছাড়া অন্য কিছু বলার উপায় ছিল না। যাই হোক, এদেরকে তাড়িয়ে দেওয়ার পর এখন সেই সব গল্প আর হবে না। এখন যেটা হতে পারে এই স্বাধীনতা দিবসে, যে আসলে 71 সালে কি হয়েছিল, জনগণের কি ভূমিকা ছিল ইত্যাদি, সেই বিষয়ে কিছু আলাপ আলোচনা হতে পারে বিভিন্ন সভা সমিতিতে, লেখালেখিতে ইত্যাদি। এটাই এই স্বাধীনতাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, এইটা আমি মনে করি একটা হাস্যকর ব্যাপার। দ্বিতীয় স্বাধীনতা মানে কি? প্রথম স্বাধীনতা কখন এসছে? ওই শেখ মুজিবের আমলে 72 সালে, তাহলে বলতে হয় ওইটা কি স্বাধীনতা ছিল? যে স্বাধীনতা এখন দেখা যাচ্ছে, মানুষ স্বাধীনভাবে কথাবার্তা বলছে, চলাফেরা করছে, বক্তব্য দিচ্ছে, দল গঠন করছে, এইসব কি 72 সালে ছিল? স্বাধীনতা ছিল 72 সালে? শেখ মুজিব তো ডান্ডাবাজি মেরে সব শেষ করে দিয়েছিল, কারো কোনো বলার উপায় ছিল না। তার বিরোধিতা করলেই ডান্ডা মেরে শেষ, খতম। গ্রামে গ্রামে নির্যাতন করে, রক্ষী বাহিনী, নিরাপত্তা আইন এসব করে। তারপরে তো 74-75 সালে বাকশাল করে সব পার্টি ব্যান করে দিয়ে স্বাধীনতা কিসের? সেটা কি স্বাধীনতা ছিল যে অর্থে এখন বলা হচ্ছে যে এইটা একটা স্বাধীনতা? এইটা স্বাধীনতা তো অন্য একটা রাষ্ট্রকে ফেলে দিয়ে নিজেরা স্বাধীন হওয়া, এরকম না। 71 সালের স্বাধীনতা ছিল পাকিস্তান রাষ্ট্র থেকে বের হয়ে একটা নতুন রাষ্ট্র স্বাধীন, সেই অর্থে তো এটা কোনো স্বাধীন না। তাহলে এটাকে দ্বিতীয় স্বাধীনতা কী হতে বলা হচ্ছে? একটা বলা যেতে পারে যে সেই সময় এখনকার যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, দল গঠনের স্বাধীনতা আছে, সেইটা দ্বিতীয়। সেটাকে ছিল 72 সালে। তা আমি মনে করি যে এই যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, এইটা একটা চিন্তা ভাবনাহীন, বলবেন কেমন কি বলেন তো, মূর্খ কথাবার্তা। কোনো ভাবনা চিন্তা না করে, এদিক ওদিক না করে, যেহেতু এখানে একটা মানুষের স্বাধীন কথাবার্তা বলা, চলাফেরার একটা অবস্থা দাঁড়িয়েছে, সেজন্য এটা হচ্ছে স্বাধীনতা বলতে হবে। কিন্তু এটা দ্বিতীয় প্রথম স্বাধীনতা বলতে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে, তাদের মাথায় এটাই আছে যে 72 সালে বাংলাদেশ স্বাধীন ছিল। এই অর্থে স্বাধীন ছিল রাষ্ট্র, আর রাষ্ট্রীয় অর্থে একটা আলাদা রাষ্ট্র। কিন্তু যে অর্থে এখন স্বাধীনতা বলা হচ্ছে, এই স্বাধীনতা তো 72 সালে ছিল না। আমরা তো 72 সাল থেকে পরবর্তী সময় এগুলো পাইনি। কাজে এই দ্বিতীয় স্বাধীনতার কথার বলাটা একটা ভুয়ো কথাবার্তা ছাড়া আমি আর কিছু মনে করি না। এখানে জিজ্ঞেস করছেন যে এখানে সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন প্রতিষ্ঠার আর একটা সুযোগ হিসাবে দেখা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান কি? এটা ঠিক যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা প্রকাণ্ড পরিবর্তন হয়েছে। এই যে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগের 25 বছর অক্টোবর থাবার মতো জনগণের জীবনকে আঁকড়ে ধরেছিল, চাপ দিয়ে, শোষণ করে, নির্যাতন করে চালাচ্ছিল,
কারো কোনো অধিকার ছিল না, চারিদিকে চুরি চামারি, টাকা পাচার, লুটপাট, এইসবই ছিল, ক্রস ফায়ার, অপহরণ, গুম খুন, এইসব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেই অবস্থাটা এখন নাই। এখানে মানুষ একটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে ইত্যাদি। কিন্তু মনে রাখতে হবে যে এই যে পরিবর্তনটা অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, এটা কোনো সামাজিক বিপ্লব না। সামাজিক বিপ্লবের মাধ্যমে যেটা হয়, শ্রেণী সম্পর্কের পরিবর্তন হয়। এই যে শোষক শোষিত, এই যে সম্পর্ক, এর মধ্যে পরিবর্তন হয়। তো এই যে অভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে এই ধরনের কোনো পরিবর্তন কিছু হয়নি। পরিবর্তন যেটা হয়েছে, এখান থেকে সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা শেষ করে দেওয়া হয়েছে এবং মানুষ এখন কিছু কথাবার্তা বলতে পারছে, নিজেদের মিটিং মিছিল করতে পারছে, বক্তব্য দিতে পারছে ইত্যাদি। এই একটা স্বাধীনতা আছে। কিন্তু যেহেতু এটা কোনো সমাজ বিপ্লব না, বা এখানে এমন কোনো মৌলিক পরিবর্তন এখানে হয়নি। যেমন দেখা যাবে এই অভ্যুত্থানের মাধ্যমে কৃষক শ্রমিকের জীবনে কি হবে, এই কথা কিছু নাই কোনো জায়গায়। ছাত্ররা যেটা বলেছে যে বৈষম্যহীন সমাজ করতে চায় তারা, এখন ছাত্ররা কোটার সময় বৈষম্যহীন কোটার ক্ষেত্রে বৈষম্যটা বোঝে একরকম, সামাজিক বৈষম্য তো অন্যরকম। সামাজিক বৈষম্য তো কোটা হচ্ছে একটা বৃত্তের মধ্যে কেউ বেশি কেউ কম পাচ্ছে সেটা, আর এইটা হচ্ছে একটা সমাজের ব্যাপার, সমাজ সম্পর্কের ব্যাপার, দুটো সম্পূর্ণ আলাদা। কিন্তু কথাবার্তা শুনে মনে হয় যে ছাত্ররা ওই কোটার সময় যে বৈষম্য চিন্তা করত, সেই চিন্তার মধ্যেই তারা আছে। কিন্তু সমাজে বৈষম্য দূর করার কথা যদি আসতো, তাহলে এখানে প্রথম কথা হচ্ছে যে এখানে যে শ্রেণী পার্থক্য আছে, সমাজে বৈষম্যের মূল কথা হচ্ছে একটা শোষক একটা শোষিত, একদল শ্রম করছে আর একদল শ্রমের যে উদ্বৃত্ত সেটা লুট করছে। এই যে সম্পর্ক, এই বৈষম্যের কোনো কথা তো এই ছাত্রদের মুখে শোনা যাচ্ছে না। তারা যে নতুন পার্টি করেছে, সেখানেও এই ব্যাপারে বিশেষ কিছু ব্যাখ্যা আমরা দেখছি না। কাজেই কথা হচ্ছে যে সাম্য, সামাজিক মর্যাদা ইত্যাদি প্রতিষ্ঠা করতে গেলে সমাজের মধ্যে শ্রেণী সম্পর্কের যে পরিবর্তন দরকার, সেইটা তো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই গণঅভ্যুত্থান হলেও প্রকাণ্ড পরিবর্তন হয়েছে, এটা ঠিক এক ধরনের, কিন্তু সামাজিক সম্পর্কের কোনো পরিবর্তন তো হয়নি। এবং আসলে একটা সমাজে সাম্য, মানবিক মর্যাদা ইত্যাদি প্রতিষ্ঠার জন্যে সামাজিক সম্পর্কের পরিবর্তন দরকার। সব কিছু ঠিকঠাক রেখে মালিক থাকবে, শ্রমিক শোষণ করবে, কৃষকের উৎপাদন অপহরণ করবে, এইসব ব্যবস্থা সব ঠিক থাকবে, আর সাম্য মর্যাদা ইত্যাদি প্রতিষ্ঠিত হবে, এটা তো হতে পারে না। তো সেই ধরনের কোনো পরিবর্তন তো এই গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়নি। এই গণ অভ্যুত্থানের একটা বড় অর্জন হচ্ছে যে এখানে স্বৈরাচারকে, একটা ফ্যাসিস্ট ব্যবস্থাকে উৎখাত করেছে, এবং যেভাবে উৎখাত করা হয়েছে তাতে ভবিষ্যতে অন্য কোনো সরকার সহজে আওয়ামী লীগের লাইনে যেতে পারবে না। এবং আওয়ামী লীগ যে কাজ করেছে, পরবর্তী কোনো সরকারের পক্ষেই সেই জায়গায় যাওয়ার সম্ভব হবে না। এটা এই রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ সকলেই এটা বুঝেছে। এজন্য বিএনপিরাও বলছে যে আওয়ামী লীগ যেভাবে করে এসছে নির্যাতন, শোষণ, এইটা যদি কেউ করতে যায় তাহলে তার পরিণতি আওয়ামী লীগের যা হয়েছে তাদেরও তাই হবে। এটাই সোজা কথা। কিন্তু এই ছাড়া আর কোনো যে পরিবর্তন, মৌলিক সামাজিক কোনো পরিবর্তন এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তো হয়নি। এই যে ছাত্ররা দল গঠন করেছে, এর মধ্যে তো কৃষক শ্রমিকের কথা কিছু শোনা যায় না। বরঞ্চ যেভাবে দেখা যাচ্ছে তারা ক্ষমতায় আসার পরে এখন এই বিভিন্ন যে বুর্জোয়া সাধারণ যে দলগুলো,
ইসলামী দলগুলো যা কাজ করে তারাই সেটা করছে। মানে অবাক হয়ে আমার খুব বিস্মিত হলাম যে তারা একটা ছাত্ররা নতুন এই দল গণতান্ত্রিক দল খাড়া করার পরে তাদের একটা বড় মানে যাকে বলে অনুষ্ঠান হচ্ছে ইফতারের অনুষ্ঠান। তারা ওই সোহরাওয়ার্দী উদ্যানের সামিয়ানা খাটিয়ে লোকজনকে ইফতার করেছে। তারপরে আরও ব্যাপার হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এখানে ইফতার পার্টি দিচ্ছে। এইটা তো কোনো প্রকৃত জনগণের কোনো অর্গানাইজেশনের পক্ষে কেউ আগেও কোনো দিন শুনিনি এরকম কথা। এবং এখন এটা চোখের সামনে দেখছি যে ছাত্ররা গণতন্ত্রের কথা বলছে, সাম্যর কথা বলছে, বৈষম্যহীনতার কথা বলছে, তারা তো সেইভাবে জনগণের মধ্যে তারা তো কোনো এইটা করে শ্রমিকদেরকে ডেকে কোনো সভা করেনি, এখানে ডেকে জনগণকে সেইভাবে আহ্বান কিছু করেনি। তার জায়গায় তারা রমজানের ইফতার পার্টি করছে। এইটা তো আমি খুব ভালোভাবে দেখছি না। কাজে যদি বলা যায় যে এদের কীভাবে এরা ভবিষ্যতে চলবে এইটা এখন দেখার বিষয়। এমনি বলা যাবে না যে এরা একটা ছাত্ররা যেহেতু একটা গণ অভ্যুত্থান করেছে তারাই একটা পার্টি করলে এই পার্টিদের সদস্যই একেবারে জনগণকে একেবারে গণতন্ত্রের শিখর দেশে নিয়ে যাবে বা একটা বড় অর্জন কিছু করবে, এমনকি নির্বাচনে বড় রকম সাফল্য লাভ করবে, এটাও মনে হয় না। তারা হয়তো মনে করছে যে নির্বাচন করলে তারা অনেক আসন পাবে। এটা মনে করার কোনো কারণ নাই। নির্বাচন অন্য জিনিস, সেখানে স্থানীয় অনেক বিষয় বিবেচিত হয়, অনেক দিনের দীর্ঘ সমস্ত সম্পর্কের ব্যাপার আছে। কাজী ছাত্ররা সেখানে একটা বড় কাজ করেছে, এটা ঠিক, একটা প্রকাণ্ড অর্জন তাদের আছে, কিন্তু তার মানে এটা নয় যে এটা নির্বাচনের ক্ষেত্রে কোনো কাজে লাগবে। কাজী তারা হয়তো মনে করছে, এবং নির্বাচনে তারা অনেকে তাদের কথাবার্তা ভাব দেখে মনে হচ্ছে যে তারা মনে করছে নির্বাচন হলে তারা একটা সংখ্যাগরিষ্ঠ হয়ে একটা সরকার গঠন করবে, এরকম হাবভাবে মনে হচ্ছে। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মন্ত্রীর মতো কথাবার্তা। কিন্তু আসলে দেখা যাবে যে নির্বাচন হলে তারা 2-5টা সিট হয়তো খুব জোর পেতে পারে, 2-5টা, এর বেশি কিছুই পাবে না। সরকার গঠন করা তো দূরের কথা, আমি মনে করি তাই। কেননা এমনি একটা পার্টি নতুনভাবে তৈরি হয়ে তার অনেক রকম আয়োজন সম্পর্ক গড়ে তোলার দরকার হয় নির্বাচন করতে গেলে। নির্বাচন এমনি একটা ছেলে খেলার ব্যাপার না। কাজে সেখানে এই সামনে নির্বাচন যেটা হবে, এই নির্বাচনে এই রাজনৈতিক যে নতুন দল এরা যে খুব একটা বড় কিছু করবে সেটা মনে হয় না। আর লোকের মনে আকাঙ্ক্ষার যে কথা বলছেন, সেই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে এই জন্যে যে লোকজন মনে করছে যে এই দলের দ্বারা অনেক উন্নতি হবে, গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হবে, মানুষের জন্য একটা লড়াই হবে ইত্যাদি। সেদিক থেকে খুব একটা আশার কিছু দেখছি না। কাজে জনগণের আকাঙ্ক্ষা, এটা ঠিকই, জনগণের একটা আকাঙ্ক্ষা স্বাধীনতার সময় দেখা যায় ব্যারোমিটার অনেক রকম বড় পরিবর্তনের ফলেও আকাঙ্ক্ষার একটা ব্যারোমিটারে ওপর দিকে মানুষের থাকে। এখনও এই অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষা অনেক কিছু হবে তারা মনে করছে, কিন্তু তারা মনে করলেও যে ব্যাপারটা একটা বাস্তব, সেটা হচ্ছে যে সম্পর্কগুলো রয়েছে হাসিনার আমলে বা তার আগেও ছিল, বা যেটা হাসিনার পরেও রয়েছে, সম্পর্কগুলো তো চেঞ্জ হয়নি। এই যে শাসক শ্রেণী 72 সাল থেকে শাসন করে এসছে এবং আওয়ামী লীগের সময় তারা একবারে সর্বোচ্চ ক্ষমতায় এসছে, যে ব্যবসায়ী শ্রেণী, দেখা যাবে যে গত নির্বাচনে জাতীয় সংসদে সদস্যদের মধ্যে 80 জন ব্যবসায়ী। হাসিনা পালিয়েছে, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু দেশ থেকে তো এখানে তারা চলে যায়নি, এই ব্যবসায়ীরা চলে যায়নি। তো যে 80% সংসদের সদস্য হয়েছে তারা তো চলে যায়নি, তারা আছে। কাজেই যে শাসক শ্রেণী শাসন করে এসছে তারা আছে। এই সরকার, অস্থায়ী সরকার কিংবা এর পরের নির্বাচিত সরকার তো তাদেরকে বাদ দিয়ে চলতে পারবে না, যেহেতু তারাই প্রাধান্য আছে, তাদের কবজায়
সব কিছুর উপর আছে। তাহলে সেটা যদি থাকে তাহলে এখানে বড় ধরনের কোনো পরিবর্তন তো আশা করা যায় না। সেটা হতে গেলে যে ধরনের পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা তো এই অভ্যুত্থানের মাধ্যমে আসেনি, এবং সেই পরিবর্তনের মধ্যে যে আসেনি সেটার আর একটা পরিচয় পাওয়া যাচ্ছে ছাত্রদের যে পার্টি করার পরে তাদের যে আচরণ, তাদের যে কার্যক্রম, তার মধ্যেও দেখা যাচ্ছে। তার মধ্যে এমন কিছু দেখা যাচ্ছে না যেটা ভবিষ্যতে দেশের খুব একটা বড় রকম রাজনীতি ক্ষেত্রে উন্নতি ঘটবে, এটার কোনো লক্ষণ তাদের আচরণের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং সেটাই স্বাভাবিক, কারণ একটা মৌলিক পরিবর্তন না হলে দেশে এই সমাজ সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন না হলে রাজনীতি ক্ষেত্রে অর্থনীতি ক্ষেত্রে বড় রকম পরিবর্তনের সম্ভাবনা তো নাই, এবং সেই রকম সম্ভাবনার কোনো দরজা খুলে গেছে এই অভ্যুত্থানের ফলে এটা মনে করার কোনো কারণ নাই। সেটা হয়নি। যেটা হবে সেটা হচ্ছে যে নির্যাতন যেটা হচ্ছে, এর বড় অর্জন হচ্ছে যে নির্যাতন যেভাবে হয়েছে, ভবিষ্যতে যে রাজনৈতিক দলই আসুক তারা নির্যাতনকে ওই পর্যায়ে নিতে পারবে না, বাকি সব ঠিক থাকবে। মুক্তিযুদ্ধ আর 24 সালের এই সংযোগ করার কিছু নাই। এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে একটা ধারাবাহিকতা আছে। 71 সালে যেমন লড়াইয়ের মধ্যে দিয়ে একটা মানুষের আকাঙ্ক্ষা ব্যারোমিটার উপর দিকে উঠেছিল, যেটা আওয়ামী লীগ ধূলিসাৎ করে দিয়েছে। শেখ মুজিব যখন 10 তারিখে জানুয়ারি মাসে এলো এখানে পাকিস্তান থেকে, লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বর্ধনা দিয়েছিল। আমি তখন লিখেছিলাম হলিডে পত্রিকায় যে শেখ মুজিবকে যে মানুষ সম্বর্ধনা দিচ্ছে এটা তার জনপ্রিয়তার একটা ব্যারোমিটার, কিন্তু সেই সঙ্গে এটা জনগণের আকাঙ্ক্ষারও একটা ব্যারোমিটার। তিনি যদি এই আকাঙ্ক্ষা চরিতার্থ করতে না পারেন তাহলে তার বিপদ আছে। এই কথাটা একবার অক্ষরে অক্ষরে ফলে গেছিল, কারণ যে জনগণ তাকে এভাবে সম্বর্ধনা দিল সেটা তাদের আশা আকাঙ্ক্ষার একটা ব্যারোমিটার ছিল। তিনি সেই আশা আকাঙ্ক্ষা মেটানোর পরিবর্তে তাদেরকে 72 সাল থেকেই বেচারাদেরকে মার আরম্ভ করলেন। তিনি বাহিনী করলেন, তিনি নিরাপত্তা আইন করলেন, লোকজনদেরকে হাজারে হাজারে খুন করতে থাকলেন। অবাঙালি তো বটেই, এমনকি জাসদের ছাত্রছাত্র থেকে বামপন্থী করে 75 সালে এমন অবস্থা করলেন যাতে নিজেই মারা পড়লেন। এবং লক্ষণীয় ব্যাপার ছিল যে তাকে যখন মানুষ মেরে ফেললো, চারিদিকে মানুষ হৈ হৈ করে খুশি করলো। যারা 10ই জানুয়ারি তাকে সম্বর্ধনা দিয়েছিল লোক, তারাই রাস্তায় নেমে খুশি করতে থাকলো, এবং একটা কুকুরও তার পক্ষে দাঁড়ালো না, যাতে ইংরেজিতে বলে নট এ ডগ টু বার্ক। তার এই অবস্থা দাঁড়ালো। তাহলে এখন যেটা হচ্ছে, এই যে মুক্তিযুদ্ধ 71 সালে, এই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, এইটা শেখ মুজিব বা আওয়ামী লীগ বা পরবর্তীতে জিয়াউর রহমান, এরশাদ, কেউই, বা পরে খালেদা জিয়ার সরকার, হাসিনা, কেউই এটা চরিতার্থ করতে পারেনি। কিন্তু আকাঙ্ক্ষা তো আছে। জনগণের যে মূল প্রয়োজন, সে প্রয়োজনগুলো তো আছে, তার চাহিদাগুলো আছে, এগুলো সবগুলো মিলিয়েই হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা। সেটা আছে এবং সেটা এখনও আছে। এবং এই যে গণ অভ্যুত্থান, এর মধ্যে দিয়েও সেই আকাঙ্ক্ষাগুলো আবার নতুনভাবে দেখা দিয়েছে। কাজে এই আকাঙ্ক্ষা যে খুব বড় আকারে সামনের কোনো সরকার পূরণ করতে পারবে, এই সরকারের পক্ষে তো সম্ভবই না। এদের কোনো সেরকম ক্ষমতাই নাই, এদেরকে দোষারোপ করে লাভ নাই। বাস্তব দিক থেকে চিন্তা করলে বা এদের অবস্থা বিচার করলে এদেরকে দোষ দেওয়ারও কিছু নাই। সামনেও যে সরকার নির্বাচিত হবে, যেই হোক, তাদের পক্ষেও কোনো বড় রকম পরিবর্তন করে একটা দেখানো সম্ভব না। কাজে এই আকাঙ্ক্ষা মানুষের থাকবে এবং এই আকাঙ্ক্ষার জন্য মানুষ দাঁড়াবে, এই আকাঙ্ক্ষা চরিতার্থের জন্য তারা লড়বে। হ্যাঁ, এবং এই যে বুর্জোয়া পার্টিগুলো আছে, যে সমস্ত বিদ্যমান বা ধর্মীয় পার্টি জামাতে ইসলাম, বিএনপি, অন্যান্য বা ছাত্রদের দল কি কমিউনিস্ট পার্টি, এদের পক্ষে
একটা বড় রকম পরিবর্তন করা যে সম্ভব পরবর্তী নির্বাচনের সময় বা তারপরে, এটা মনে হয় না। কাজী জনগণ নানাভাবে সংগ্রাম করবে ভবিষ্যতে। ধরেন এই সংগ্রামের মধ্যে দিয়ে নতুনভাবে একটা জনগণের শক্তি সংগঠিত হবে, এটাই আশা করা যায়। কারণ এরা যদি জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, কিন্তু আকাঙ্ক্ষা থাকবে এবং এই আকাঙ্ক্ষা চরিতার্থের জন্য জনগণ লড়াই করতে থাকবে। কাজেই পরবর্তী নির্বাচনে গণতন্ত্রের বিরাট জয়। জনগণের একবার দুধে ভাতের ব্যবস্থা না থাকবে না, কিন্তু জনগণের লড়াই চলবে। এই দুধ ভাতের জন্য জনগণের লড়াই চলবে। এই লড়াই বন্ধ করা কারো পক্ষে সম্ভব হবে না।